সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমগ্র বিশ্বব্যাপী যে মহামারী করোনার কারণে সমগ্র কার্যক্রম অচল অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থা এর ব্যতিক্রম নয়। তার ধারাবাহিকতায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইন্টারনেট মাধ্যম তথা অনলাইন মাধ্যম ব্যতীত এর কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব না। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রভাষক আব্দুল মান্নান, সোল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস ও ব্যাংকিং, শ্রেণী নবম দশম, অধ্যায় 2, অর্থায়নের উৎস। তো আমরা আজকে শুরুতেই আলোচনার প্রারম্ভে বলতে যে আজকে অর্থায়নের উৎস নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। তো শুরুতেই আমরা জানি অর্থায়নটা কি। অর্থায়ন হচ্ছে একটি কারবার প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ এবং এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াই তো মূলত অর্থায়ন। এখন আসি আমরা অর্থায়নের উৎস। ব্যবসা যে কোনো কার্যক্রম পরিচালনা করার জন্য প্রথমেই প্রয়োজন অর্থের। যত বড় পরিকল্পনাই করি না কেন, অর্থ না হলে তা বাস্তবায়ন করা সম্ভব না। তো এই অর্থায়ন একটা ব্যবসা পরিচালনা করার জন্য অর্থ বিভিন্ন উৎস থেকে হতে পারে, তার নিজস্ব তহবিল হতে পারে, বাহিরে বিভিন্ন উৎস থেকে হতে পারে। এই আজকের অধ্যায়ে বিভিন্ন উৎস আলোচনার মুখ্য বিষয়। তো শুরুতে আমরা চলে যাচ্ছি যে অর্থায়নের উৎস স্বাভাবিকভাবে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়: অভ্যন্তরীণ তহবিল ও বহিঃস্থ তহবিল। অভ্যন্তরীণ তহবিল কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে দুটি পক্ষই সাধারণত মূলধন সরবরাহ করে। একটি হচ্ছে মালিক পক্ষ আর একটি হচ্ছে ঋণদাতা। মালিক পক্ষ প্রদত্ত তহবিল হচ্ছে অভ্যন্তরীণ তহবিল এবং ঋণদাতা বা কোনো সংস্থা প্রদত্ত অর্থ হচ্ছে বহিঃস্থ তহবিল। এখন এই অভ্যন্তরীণ তহবিল এবং বহিঃস্থ তহবিল আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। অভ্যন্তরীণ তহবিলের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটি শ্রেণী লক্ষ্য করতে পারছি। একটি হচ্ছে মালিকানা ভিত্তিক, অপরটি হচ্ছে মুনাফা ভিত্তিক। তো মালিকানা ভিত্তিক অর্থায়নের ক্ষেত্রে আবার কতগুলো পয়েন্ট রয়েছে। এর একটি হচ্ছে মালিকের মূলধন। কারবার প্রতিষ্ঠান, আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জানো যে কারবার প্রতিষ্ঠান এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী হয়ে থাকে। তো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সাধারণত মালিকই প্রদান করে থাকে। আর তা যদি যৌথ মূলধনী কোম্পানির প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে শেয়ার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আবার একটা আছে প্রাইভেট লিমিটেড আর একটা পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এর উদ্যোক্তার সংখ্যা 2 থেকে 50-এর মধ্যে এবং পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য 60, সর্বোচ্চ সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এইগুলো আমাদের মালিকানার ভিত্তিতে অভ্যন্তরীণ তহবিল। এরপর আমরা চলে যাচ্ছি মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ তহবিল। মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের ক্ষেত্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। অবন্টিত মুনাফাটা কি? অবন্টিত মুনাফা হচ্ছে কোম্পানির মুনাফার মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে পরবর্তী সময়ের জন্য, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয় বা ব্যবসায় বিনিয়োগের উদ্দেশ্যে, ব্যবসায় সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে বা বিনিয়োগের উদ্দেশ্যে রেখে দেওয়া হয়, তা হচ্ছে অবন্টিত মুনাফা। এই অবন্টিত মুনাফা সাধারণত ভবিষ্যতে বিনিয়োগ করা হয় অথবা এই অংশ থেকে একটা তহবিল গঠন করা হয় যা সঞ্চিত তহবিল নামে পরিচিত। এর পরবর্তী পয়েন্ট আছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল এক্ষেত্রে কোম্পানি যে কোনো প্রতিষ্ঠানই সবসময় লাভ করবে তা নয়, মাঝে মধ্যে লসও হতে পারে। এই কোম্পানির সুনাম, প্রত্যেকটা কোম্পানি প্রতি বছরই একটি লভ্যাংশ প্রদান করে থাকে। লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত। কিন্তু মাঝে মধ্যে যখন কোম্পানি লোকসানের সম্মুখীন হয় তখন তারা লভ্যাংশ ঘোষণা করতে পারে না, যা কোম্পানির জন্য ভালো সুখবর নয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কোম্পানি যেই বছর প্রচুর মুনাফা করে এই মুনাফার একটা অংশ বন্টনের পূর্বে রেখে দেওয়া হয়, যাতে পরবর্তীতে কখনো যখন মুনাফা না হয়
এর অংশ থেকে কিছু অংশ দিয়ে শেয়ার হোল্ডারদের মধ্যে মুনাফা বা লভ্যাংশ বন্টন করা যায়। এজন্য যে ফান্ড গঠন করা হয় তা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। এ হলো মোটামুটি অভ্যন্তরীণ তহবিল সম্পর্কে ধারণা। এরপর আমরা চলে যাচ্ছি বহিস্থ তহবিল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহিস্থ তহবিলের আবার অনেকগুলো ধরন রয়েছে। এর মধ্যে আবার এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বল্প মেয়াদী অর্থায়ন, আরেকটা মধ্যমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী। এই স্বল্প, মধ্য, দীর্ঘ এর মধ্যে আবার অনেকগুলো পয়েন্ট আছে, প্রকার আছে, তা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো স্বাভাবিকভাবে হতো স্বল্প মেয়াদী অর্থায়ন কি? স্বল্প মেয়াদী অর্থায়ন হচ্ছে স্বল্প সময়ের জন্য, সাধারণত 1 বছরের জন্য যে অর্থায়ন বা তহবিল সংগ্রহ করা হয় তা হচ্ছে স্বল্প মেয়াদী তহবিল বা অর্থায়ন। আর মধ্যমেয়াদী 5 বছর, একের অধিক এবং 5 বছরের মধ্যে যে অর্থায়ন তা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। এবং দীর্ঘমেয়াদী 5 বছর অধিক সময়ের জন্য যে অর্থায়ন সংগ্রহ করা হয় তা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী ক্লাসে আমরা অর্থায়ন, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর পয়েন্টগুলো ধারাবাহিকভাবে আলোচনার আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদের ধন্যবাদ। সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় বসে অনুশীলনের চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।